সোল, আইডেন্টিটি, যশ, খ্যাতি, সেলফ রেসপেক্ট, রেকগনিশন, ক্ল্যান, লিনিয়েজ প্রভৃতি প্রধানত সমস্ত কারকতার যে সকল প্রকার গুণ যে নক্ষত্র মূলত গ্রহণ করে তাকে আমরা কলোকিয়ালি গ্রহ বলে থাকি। সে রবি, সে তার সমস্ত গুণাবলীকে সমস্ত প্রকার প্ল্যানেটের মাধ্যমে সে তাকে পরিচালিত করে এবং নিজে কেন্দ্রীয় গুরুত্ব বহন করে। সেই রবি আগামী 13 তারিখ তার রাশি পরিবর্তন করে, ক্ষমা করবেন 14 তারিখ সে তার রাশি পরিবর্তন করে পরবর্তী 1 মাসের জন্য মকর রাশিতে তার গোচর সংগঠিত করবে। গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে আপনাদের একটুখানি টাইমিংটা বলে দিই। সেটা হচ্ছে রবি মকর রাশিতে এন্ট্রি করবে 14/1/2026 দুপুরবেলা 2:52। মকর রাশিতে 3টে নক্ষত্র আছে। প্রথম 10 ডিগ্রি পর্যন্ত রবির নক্ষত্রের দ্বিতীয় থেকে চতুর্থ চরণের বিস্তার রয়েছে। তারপরে চন্দ্রের নক্ষত্র শ্রবণা রয়েছে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তারপরে মঙ্গলের নক্ষত্রের 2টি চরণ রয়েছে এবং কুম্ভ রাশিতে 2টি চরণ রয়েছে। তো সেইভাবে যদি আমরা দেখি যে 10 ডিগ্রি ক্রস করতে, অর্থাৎ নিজের নক্ষত্র উত্তরাষাঢ়াকে ক্রস করতে রবির যে সময় নেবে সেটা হচ্ছে 24/1/2026 সকালবেলা 10:36 পর্যন্ত। তারপরে 13 ডিগ্রি 20 মিনিট চন্দ্রের নক্ষত্রের বিস্তার আছে শ্রবণা, সেখানে রবি থাকবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত, 6/2/2026 দুপুরবেলা 1:45 পর্যন্ত। এবং আলটিমেটলি এই ঘর থেকে অর্থাৎ ক্যাপ্রিকর্ন থেকে রবি মুভ করে যাবে অ্যাকুরিয়াস কুম্ভের দিকে যেদিন, সেটা হচ্ছে 13/2/2026 একদম ভোর রাতে 3:48। অর্থাৎ তারপরে কুম্ভ রাশিতে গোচর সংগঠিত করবে এবং তার 8 দিনের মাত্রায় প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হবে এই বছরের। তো আমাদের আলোচনা আজকে কনসেন্ট্রেটেড থাকবে মুখ্যত রবির এখানে। আমি গত পরশু দিনের আগের দিন আলোচনা করেছি যে এখানে শুক্রের প্রবেশ নিয়ে বছরের প্রথম আলোচনা। আজকে রবি নিয়ে বলে দিচ্ছি, মঙ্গল নিয়েও বলে দেব, তারপরে বুধ নিয়েও সংক্ষিপ্ত করে বলে দেব। তারপরে চতুর্থ মানে 4টি প্ল্যানেট 16 তারিখ থেকে অ্যাট দ্য লেটেস্ট মাসের এন্ড অবধি 4 জন একত্রে অবস্থান করবে, তার সার্বিক ফলাফল নিয়েও আলোচনা করব। তো এখানে আমি একদম সিম্পলিয়েস্ট ফর্মে শুধু রবির একান্তভাবে নিজের গুণাবলী সম্পর্কে বলার চেষ্টা করব। আমি গতদিনের মতো ক্যাপ্রিকর্ন সম্পর্কে আপনাদের একটুখানি বলিনি। কালপুরুষের 10 নম্বর ঘর এবং শনির নিজস্ব ঘর অর্থাৎ স্বক্ষেত্র, এই ঘরের আর্দি এলিমেন্টস এবং রবিও যেটি সেটি কিন্তু ফায়ারি এলিমেন্টস হলেও রবির মধ্যেও কিন্তু পৃথ্বীতত্ত্বের পূর্ণ গুণ বর্তমান রয়েছে। অর্থাৎ যে কোনো কিছুর ধারকত্তা বা ধারণের ক্ষমতা, তার যে ক্যাপাসিটেন্স পাওয়ার, সেটা কিন্তু রবির মধ্যে রয়েছে। পিতার সেটা মুখ্যত কর্তব্য। সে সেখানে এক ধরনের হেলমের আকারে কাজ করে, এক ধরনের হালের মতো সব কিছুকে টেনে রাখার চেষ্টা করে। সেটি পিতা, কোনো সোশ্যাল গার্জিয়ান, কোনো অঞ্চলের গার্জিয়ান, কোনো দেশের গার্জিয়ান হিসাবে সব ক্ষেত্রেই তার রোলটা মোরলেস এক। সেটা একদম ইউনিটারি বা একটা সেলিউলার ফরমেশনে তৈরি হয় সেটা যখন একটা গৃহের মধ্যে অবস্থান করে, সেরকম। তো ক্যাপ্রিকর্ন যে কাজটা করে সেটা হচ্ছে সমস্ত কিছুর মধ্যে রিয়েলিস্টিক বা রিয়েলিটি যে মেন্টালিটি বা মোটিভেশন, সেটা কিন্তু আমাদের শনির ক্যাপ্রিকর্ন এখানে পূর্ণ মাত্রায় বহন করে। এটা ওয়ার্ক প্লেস অ্যাকচুয়ালি 10th হাউস, 10th of 10th, সেটা শনির
তুঙ্গস্থান হিসেবে বিবেচনা করা হয়। শনি কর্মের ওপরে ফল প্রদান করে, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি তৈরি করে, ক্যারিয়ার, ডিগনিটি, এবং তার সাথে আমাদের সম্মানের সাথে এবং যথেষ্ট প্রুডেন্স নিয়ে কোনো কাজকে, যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কোনো কাজকে এক্সিকিউশন করার সম্পূর্ণ ক্ষমতা ক্যাপ্রিকর্নের ঘরে আছে। তার সাথে লেজিটিমেট এবং জুডাল পোর্শনস আর বিং অ্যাটাচ টু ক্যাপ্রিকর্ন, যেখানে বুদ্ধি এবং তার সাথে ন্যায়দর্শিতার দিক থেকেও এই ঘর ভীষণভাবে কার্যশীল থাকে। এবং যত রকম ওপর থেকে যত রকম নির্দেশ বা নির্বাহ যেটা আসে, বা ধরুন কোনো রকম এক্সিকিউশন যেটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত সংগঠিত হবে, সেই এক্সিকিউশনটা পুরোটাই এই ঘরের দ্বারা সংগঠিত হয়। এবং সেই জন্য এই ঘরের মধ্যে ন্যাচারালি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, ক্যারিয়ার, ডিগনিটি, গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট মানে তার এক্সিকিউশন পোর্শন, তার ল মেকিং পোর্শন নয়, যেখানে ডিসিশন মেকিং হচ্ছে সেটা এখানকার পোর্শন নয়, এখানকার পোর্শন হচ্ছে তার এক্সিকিউশন পোর্শন। একটা আইন তৈরি হচ্ছে, সেই আইনটা একদম মানুষের জন্যই তৈরি হচ্ছে এবং সেটা মানুষের ওয়েলফেয়ার স্বার্থে সেটি এক্সিকিউটেড হচ্ছে। এই এক্সিকিউশন কোথা দিয়ে হচ্ছে না মকর রাশি দিয়ে। এটি হচ্ছে বেসিক কনসেপশন। তার সাথে পাওয়ার, অথরিটি এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সিদ্ধান্ত যেটা ওপরের প্ল্যাটফর্মে তৈরি হয়, সেইটা যখন নিচের দিকে টেকেল ডাউন হয়ে আসে, তো সেই এফেক্টটা এই ঘরের থেকে বেশিভাবে দেখা যায়। তার সাথে বিভিন্ন প্রকার এক্সট্রিম লার্নেড পার্সন, কারণ এর সাথে আমাদের জুডিশিয়ারিরও একটা বড় অংশ এখানে যুক্ত থাকে এই ঘরের সাথে। এবং তার সাথে বিভিন্ন প্রকার লিডারশিপ স্কিলস আছে, হাই পাওয়ার্ড অথরিটেটিভ পার্সন আছে, যাদের মাধ্যমে কোনো ক্ষমতা এক্সিকিউটেড হয় প্রপারলি, এবং সেটা পরিপূর্ণভাবে। কেন এখানে মানে লেজিটিমেট পোর্শন আমি বলছি, কারণ এখানে কোনো রকম পক্ষপাতহীনভাবে সব কিছু এখানে পরিবাহিত হয়। এবং মানে মকরের যেটা সব থেকে বড় গুণ, সেটা হচ্ছে প্রত্যেকের প্রতি সমদৃষ্টি সম্পন্ন মানসিকতা রেখে সেটাকে এক্সিকিউট করো। কাউকে অতিরিক্ত কোনো প্রিভিলেজ দেওয়ারও প্রয়োজন নেই, কাউকে আন্ডার প্রিভিলেজড রাখারও কোনো প্রশ্ন নেই। সবার প্রতি অলমোস্ট একটা সমদর্শিতা মেনটেন করে এখানে কাজ করবার একটা মানসিকতা তৈরি হয়। সাবজেক্ট টু দ্যাট সেখানকার কি গুণাবলী আছে। রবি থেকে 6th হাউস এবং রবির যে 10th হাউস, তার 9th হাউসের ঘর হচ্ছে মকর, অর্থাৎ বৃষ থেকে 9th হাউস হচ্ছে মকর এবং রবি থেকে 6th হাউস হচ্ছে মকর। রবির 3rd হাউসের 4th হাউস হচ্ছে মকর। তো এখান থেকে নর্মালি রাজার যে নির্দেশ, সেটা গৃহের ক্ষেত্রে গৃহকর্তা বা কর্ত্রী যিনি আছেন, অর্থাৎ যিনি ডিসিশন মেকিং এবিলিটি মুখ্যত বহন করেন তিনি, বা সেটা যদি একদম ওপর মহলে একটি দেশের সর্বোচ্চ স্তরে চলে যায়, সুতরাং তার ক্ষেত্রে সেই সংক্রান্ত যে ব্যক্তি বা যে ক্যাবিনেট আছে, তিনি যে মত বা পদ দিচ্ছেন, সেটা একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত মানুষের কল্যাণার্থে ব্যবহার হচ্ছে। এবং সেখানে কোনো রকম পক্ষপাতহীনভাবে ব্যবহার হওয়ার যে মানসিকতা, সেটা মকর থেকে পরিপূর্ণভাবে দেখা যায়। শরীরের ক্ষেত্রে শনি যে অংশকে মুখ্যত দেখে, আমাদের হার্টের দিকে লোয়ার পোর্শনকে দেখে, লাংসের একটা পোর্শনকে দেখে, তাছাড়া শরীরের যে অংশে প্রদাহ হয় সেটি শনি বৃহস্পতি অবশ্যই দেখে। যেমন লিভারকে দেখে আমাদের, তার সাথে প্যানক্রিয়াসকে দেখে, কিডনিসকে দেখে। যেখানে যত বেশি সূক্ষ্ম যান্ত্রিক জটিলতা আছে যে সমস্ত যন্ত্রের, সে সমস্ত যন্ত্রের কার্যপ্রণালীর উপরে শনির সবসময় প্রভাব থাকে। যেমন কিডনিজের ফাংশন, হার্টের ফাংশন, শরীরের যে যন্ত্র, তার মধ্যেও তো
জটিলতা বা অপেক্ষাকৃত কম জটিল সেরকম পোর্শন তো রয়েছে। যেরকম মস্তিষ্ক, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমি অনেকবার বলেছি, তার যে মুখ্যত গ্রে ম্যাটার, অর্থাৎ আমাদের বুদ্ধি বা আমাদের মেধা, আমাদের মেমোরি যে পার্টে পরিপূর্ণভাবে অবস্থান করে, দ্যাট ইজ বিং টোটালি কন্ডাক্টেড বাই দ্য স্যাটার্ন। এবং তার ওপরে যত রকম পরত আস্তে আস্তে তৈরি হয়, সেটি যথাক্রমে বৃহস্পতি আছে, শুক্র আছে, চন্দ্র আছে, এবং তার বাহ্যিক যে পেরিফেরিয়াল পোর্শন আছে সেটিকে মঙ্গল দেখে। এখানে অনেকগুলো কার্যপ্রণালী একসাথে যুক্ত রয়েছে। এছাড়া আমাদের বোনস দেখে, আমাদের কোমর থেকে মোটামুটি ফিট পর্যন্ত অংশ দেখে, এবং মোটামুটি আমাদের থাইয়ের মাঝ অংশ থেকে প্রায় পায়ের আমাদের নিজ অংশ, অর্থাৎ প্যাটেলা পোর্শন, টিবিয়া, ফিবিউলা পোর্শন, অ্যাঙ্কল পোর্শন, ইভেন ফ্যালাঞ্জেস পোর্শনও কিন্তু আমাদের দেখে স্যাটার্ন। এবং তার সাথে নখের অংশ আছে আমাদের একদম ভেতরের দিকের যে মোলার, প্রিমোলার দাঁত, এবং তার সাথে যে গামস আছে, এবং তার সাথে যে বোন বা কার্টিলেজের যে সংস্থান আছে, এবং সেখানে যে বিভিন্ন জটিল নার্ভাস সিস্টেম আছে, আমাদের ফেসিয়াল বোনস, সেগুলো অনেক সূক্ষ্ম এবং জটিলভাবে, মানে তার স্ট্রাকচারাল যে কনসেপশন আছে সেটা তৈরি হয়েছে। তো সেগুলোর মধ্যেও স্যাটার্ন ঢুকে রয়েছে। আমাদের টোটাল পরিকাঠামোটার সাথেই শনি যুক্ত রয়েছে। তো সেই হিসাবে শনি আমাদের সকল অংশকে সে লুক আফটার করে আর কি। এবার বলি যে রবি এখানে প্রবেশ করলে কি করে। দেখুন, রবি কি? রবি হচ্ছে রাজা। তো রাজা তার টোটাল কার্যপ্রণালী সম্পাদনের ক্ষেত্রে তার একাধিক অমাত্য আছে, যারা তার টোটাল কাজ বা এক্সিকিউশন পরিচালনা করে। সৌরজগৎ, সূর্য থেকে সৌর এসছে, তো অ্যাডজেক্টিভ ফর্ম। তো এটা হচ্ছে টোটাল তার যে এই সভা, সেখানে সে হচ্ছে মধ্যমণি। তিনি আছেন বলেই পুরো এই সৌরজগৎ রয়েছে, না হলে টোটালটাই নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সূর্যের প্রত্যেক মুহূর্তে ভর কমছে, অর্থাৎ বিপুল পরিমাণ হাইড্রোজেন জ্বলে হিলিয়ামে তৈরি হচ্ছে, তার ফলে মাস ডিস্ট্রাকশন হচ্ছে। প্রচুর পরিমাণে সে হিট জেনারেশন করছে, সে এনার্জি জেনারেশন করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স জেনারেট করছে, যার ফলে সে টোটাল এই সিস্টেমটাকে ধরে রেখেছে। কিন্তু সব কিছুর, যে কোনো মেটেরিয়াল জিনিসের একটা শুরু এবং শেষ আছে, সুতরাং সেটিরও একটা সময় হবে যখন তার নর্মাল অ্যাক্টিভিটিসের একটা টার্মিনেশন পর্বে গিয়ে আমরা শেষ করব। তো রবি আমাদের মুখ্যত যে অংশের, যে কার্যপ্রণালীর জন্য যে অংশকে দেখে, সেই অংশ আমাদের আমাদের শরীরের মধ্যে, যার দ্বারা আমাদের এই এই যে স্থূল শরীর, অর্থাৎ যে জড় পদার্থ সে যে পরিচালিত হয়, সেটি হচ্ছে রবি। সে হচ্ছে সোল বা তার বেসিক আইডেন্টিটি। আইডেন্টিটি মানে সে কোথা থেকে এসছে। গ্রামের দিকে এখনও দেখবেন, একটু একটু মফস্বল এরিয়ায় দেখবেন, এখনও বলে, আমাদের ছোটোবেলায়ও এলাকার লোকেরা বলতো, খুব দুষ্টুমি করছে কোনো বাচ্চা, হয়তো খুব চিৎকার চেঁচামেচি করছে, তখন বয়োজ্যেষ্ঠ কেউ হয়তো বলতো, তুই কোন বাড়ির ছেলে রে? হ্যাঁ, তোর বাবাকে দেখি রাস্তায়, বলবো ওখানে এরকম অসভ্যতামি করছে বা এরকম কিছু। মানে অ্যাকচুয়ালি দ্যাট পারসন ইজ ট্রাইং টু আইডেন্টিফাই দ্য সোর্স, কোথা থেকে সে এসেছে, যে সে তো ঠিক নর্মাল বিহেভিয়ার করছে না। গ্রামের দিকে এটা এখনও খুব বহুল প্রচলিত রয়েছে, এবং প্রত্যেকের নাম অনুসারে চেনে। শহরাঞ্চলে আমাদের এখন কালচারাল একটা বড় আপগ্রেডেশন হয়েছে, আমরা মোটামুটি পাশের বাড়িতেও কে থাকে খুব একটা দেখি না। সুযোগ সুবিধা, অনেক মেটেরিয়াল সুবিধা অনেক বেশি আছে, সেটাও ওয়ান অফ দ্য কজেস। মোবাইল এসে গেছে, তো এগুলো অনেক কারণ হতে পারে। কিন্তু গ্রামের দিকে এখনো কিন্তু ফেস টু ফেস মানুষ প্রত্যেককে চেনে, বা একটু শহরতলির দিকেও এই ব্যাপারটা রয়েছে। আমার মুখ্যত বলার অর্থ হচ্ছে, আমরা যে কোনো কাউকে বলার ক্ষেত্রে, আমরা যখন কোনো একটা ফর্ম ফিল আপ করি, কোনো একটা কিছু করি, তখন সেখানে আমাদের কিছু পরিচয় লিখতে হয়, নিজের নাম, বাড়ির ঠিকানা, পিতামাতার নাম, তার আইডেন্টিটিস জানাতে হয়। এই আইডেন্টিটিটাই হচ্ছে রবি, অর্থাৎ যেখানে আমরা একটা
কন্টিনিউটি বহন করি সেই আইডেন্টিটির মধ্যে। আমরা হয়তো লিখি না সেটা জটিলতার জন্য। সেখানে যদি লিখতে হতো যে বাবা জায়গায় মার জায়গায় আমরা 5 পুরুষের নাম লিখুন, তাহলে তো আমাদের ব্যাপারটা অনেক জটিল হয়ে যেত। কিন্তু অ্যাকচুয়ালি বাবা যখন ফর্মটা ফিল আপ করছে তখন তিনি তার বাবার নাম লিখছেন, তার বাবা যখন ফর্ম ফিল আপ করেছেন তখন তার বাবার নাম লিখেছেন, আলটিমেটলি সবার নামই লেখা হচ্ছে। এবং এটা একটা কন্টিনিউয়াস। সোল ইজ অলওয়েজ, আপনি তাকে মেটেরিয়াল অর্থে ব্যবহার করুন বা না করুন, সে সবসময় তার কন্টিনিউয়াস ফ্লোকে বহন করে রেখেছে। আমরা কাজ করি কিন্তু কাজটা করার সময় আমরা ভাবি না যে আমরা সবসময় কাজটা কি করছি। সে তার কন্টিনিউয়েশনকে বহন রাখছে। যে সে যে নশ্বর, বডি অবিনশ্বর, বডি নশ্বর, সোল যে অবিনশ্বর, সোল কিন্তু তার অবিনশ্বর জায়গাটাকে সবসময় সে ফিক্সড করে রেখেছে। রবি ইজ ট্রিটেড টু বি অ্যাজ আ সোল অফ হিউম্যান বিং, যার দ্বারা আমাদের শরীরে প্রাণ আসে। ভগবান বলেছেন যন্ত্র আড়ুরানি, যন্ত্রের ওপরে, যন্ত্র মানে বডি, তার উপরে সোল আড়ুর হয়ে রয়েছে অ্যাজ আ ড্রাইভার। একটা গাড়ি যত দামি হোক, তাকে বাইরে থেকে কেউ বিভিন্ন ইলেকট্রনিক গেজেটের মাধ্যমে চালাক, কেউ ম্যানুয়ালি চালাক, কেউ অন্যরকম স্যাটেলাইটের মাধ্যমে চালাক, কাউকে সেটা অপারেট করতেই হবে। তো সেই অপারেশন মেকানিজমটাই হচ্ছে সোল, এবং সে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে থাকে, এটা বলা হয়েছে। তো সুতরাং তাকে আমরা রবি হিসাবে ট্রিট করি, এবং সে আমাদের ক্ল্যান লিনিয়েজ, তার সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের সেলফ রেসপেক্ট, আমাদের আইডেন্টিটি, আমাদের আমাদের সাথে যশ খ্যাতি নাম। কারণ রবি সবসময় দশম ভাবের কারকতা। প্রত্যেক মানুষ দেখবেন মোটামুটি সকালবেলা 11:15 থেকে 12:30 মধ্যে যার জন্ম, যারা লগ্ন দেখে ছক দেখেন, ঠিক আছে, আমি দেখি না সেজন্য আপনাদের বলে দিচ্ছি, দেখবেন তার যে লগ্ন বসুক, এখন মনে করুন রবি এখন যখন আলোচনা করছি ধনু রাশিতে আছে, তাহলে এরকম ক্ষেত্রে ওই সকালবেলার ওই সময়টা যখন জন্ম হবে তখন তার অবভিয়াসলি মীন লগ্ন হবে সে সময়, ঠিক 11:15 থেকে 12:30 পর্যন্ত। ঠিক রবি যখন মকরে চলে যাবে দেখবেন লগ্নটা শিফট করে গেছে মেষ রাশিতে। প্রত্যেক দিন 2 মিনিট করেও শিফট হয়, তো শিফট করে করে সেটা হয়। তার কারণ রবি সারাদিনের মধ্যে ওই সময় সব থেকে বলি হয়, তার দিক বলি হয় ওই সময়। রবি দশম ভাবের কারকতা বহন করে, যদিও নবম ভাবের সে প্রকৃতিযুক্ত। নবম ভাব মানে তার পিতা, তার ধর্ম, তার আইডেন্টিটি, তার গুণ, সমস্ত কিছু রবির সাথে যুক্ত আছে, কিন্তু তার কারকতা সে পোষণ করে 10th হাউসে। সেই জন্য তার যে মূল এক্সিকিউটিভ যে শনি, তাকে দিয়ে সে 10th হাউসকে রিপ্রেজেন্ট করা, এবং নিজের সার্ভিস সেক্টর, নিজের মূল ত্রিকোণ থেকে 6th হাউস, সেটাকে দিয়ে সে কর্ম করানোকে বোঝায়। সেই জন্যই রবি থেকে স্যাটার্নের যে মূল এক্সিকিউশন পার্ট, অর্থাৎ কালপুরুষের 10th হাউস, সেটা রবি থেকে 6th হাউসে দেওয়া আছে, যেখানে এসে মঙ্গল অর্থাৎ রবির যে প্রধান সেনাপতি সেও তুঙ্গ হয়। পরে অনুষ্ঠান 2-1 দিন পরে করব, সেখানে এই বিষয়টিও তখন বলে দেব। আগেও বলেছি, আপনারাও অনেকে জানেন। তো এটি হচ্ছে মেন ব্যাপার। কিন্তু রবি মনে রাখবেন, রবি যদি কখনো এক্সিকিউটিভের ঘরে প্রবেশ করে, বহু মানুষ দেখবেন বলার সময় বলেন যে শনির ঘরে রবি আছে সুতরাং দুর্বল আছে, অমুক আছে। ব্যাপারটাই দুর্বল নয়, সব ঘরই রবির ঘর, সবকটাই রবির জায়গা। মনে করুন একটি পুরো বাড়ি, তার পিতামাতার একাধিক সন্তান আছেন, এবার বাড়ি তিনি ভাগ করে দিয়েছেন যে এই দুটো ঘরে বড় পুত্র থাকবে, এখানে মেজ কন্যা থাকবে, এখানে সেজ পুত্র থাকবে, এভাবে তিনি তার পুরো বাড়িটিকে ভাগ করে দিয়েছেন। এবার যে ঘরেই যাবে সেটি তারই বাড়ি, তারই অংশ তিনি দিয়েছেন থাকার জন্য। কিন্তু সেখানে সেই যে ব্যক্তিটি আছেন তার গুণ বা প্রকৃতি সেখানেও প্রভাব তৈরি করছে। এই দুটো গুণের কন্ট্রাস্টের জন্য রবি কিছুটা তার সব জায়গায় ক্ষমতা একভাবে ব্যবহার করতে পারে না, বা তাকে বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হতে হয়। যেমন কোনো একটি দেশের কোনো একটি প্রভিন্সে দেখা গেল সেখানকার প্রভিন্সের মানুষের সোশ্যাল কালচারাল আসপেক্ট একরকম, সেখানের প্রাকৃতিক বিষয় একরকম, তো সেখানের দেশের যে প্রধান তিনি যখন যাবেন তাকে সেই রকম
কালচারভুক্ত হয়ে সেই মানুষের সাথে তাকে মিশতে হবে। আবার একটা বিপরীত প্রভিন্সে গেল, সেখানে মানুষের কালচার প্রকৃতি অন্যরকম, সেখানে কারণ তিনি তো পুরো জায়গাটারই প্রধান, সুতরাং তাকে সব জায়গাকেই একভাবে গুরুত্ব প্রদান করতে হবে। সেইভাবেই রবি যখন যে ঘরে প্রবেশ করে তখন সেই ঘরের গুণাবলীর সাথে তার গুণাবলীর কন্ট্রাস্ট হয়। কিন্তু রাজা তো, সে তার ডিগনিটি বা পদমর্যাদাকে সবসময় সে রাখার চেষ্টা করে, তার ফলে সেখানে একটা একটা মোড অফ কনফ্লিক্ট তৈরি করে। এই কনফ্লিক্টের জন্যই আমরা বলি যে এখানে কিছুটা উইক আছে, শুক্রের ঘরে আসলো তুলা রাশিতে, এসে উইক হয়ে গেল, কোনো ঘরে গেলে সে তুঙ্গ হয়ে গেল। অ্যাকচুয়ালি কিছু নয়, সব ঘরেই রবির ঘর, সব প্ল্যানেট রবির থেকেই সৃষ্টি হয়েছে, আলাদা করে তো কিছু হয়নি। তো রবির বিষয়টি হচ্ছে, রবি নিজে ডিসিপ্লিন বা ডেডিকেশনের প্ল্যানেট, কিন্তু সে তার সাবঅর্ডিনেট কারোর ডিসিপ্লিন বা ডেডিকেশনের দ্বারা কখনো পরিচালিত হয় না। অর্থাৎ রাজার ডিসিপ্লিন বা তার ডেডিকেশন সম্পূর্ণ ডিফারেন্ট হয়, এবং তার যে অমাত্য, তার যে এক্সিকিউটিভ, তার ডেডিকেশন বা ডিসিপ্লিন সম্পূর্ণ আলাদা হয়। দুজনের কাজ করবার মধ্যে একটা বৃহৎ পদ্ধতিগত এবং প্রকৃতিগত ডিফারেন্স এখানে কিন্তু পরিপূর্ণভাবে আছে। তো তার ফলে যেটা অ্যাকচুয়ালি হয় যে রবি এখানে প্রবেশ করলে, রবি যখনই প্রবেশ করবে সেই ঘরকে প্রথম কথা সে আলোকিত করবে। অলরেডি মঙ্গল শুক্রকে সে কম্বাস্ট করে রেখেছে, বুধের ক্ষেত্রে আমি ধরছি না, কিন্তু বুধও কম্বাস্ট রয়েছে। আচ্ছা, এখানে যেরকম ফল দেওয়ার চেষ্টা করে রবি প্রবেশ করা মাত্র, সেটা হচ্ছে মানুষের মধ্যে রিচ বা পোর, এই দুটো ডিফারেন্ট ক্লাসের মধ্যে ডিভাইড করে। হ্যাঁ, এর মানে মডারেট জায়গাকে রবি কখনো মকরে এসে প্রদান করে না, কখনো প্রদান করবে না। 2 নম্বর যেটা করে, নিজের যে বক্তব্য বা নিজের যে রিপ্রেজেন্টেশন বা ধরুন কোনো ডিপোজিশন হুইচ এভার, সেটা সে প্রপারলি না করতে পারে না। তার ফলে তার বক্তব্যের মধ্যে বেশ কিছু জায়গায় কিছু ল্যাকিউনা তৈরি হয়ে যায়, এবং যেগুলো বহু মানুষ সেক্ষেত্রে তার সাথে কোঅর্ডিনেট করতে পারেন না, ফলে এক ধরনের অসঙ্গতি সৃষ্টি হয় বা অনেক সময় বিতর্কেরও সৃষ্টি করে। বিশেষত রাহুকেতু যদি সাথে থাকে তাহলে বিতর্কের সৃষ্টি করে। যেরকম এর পরের বছর যখন রবি এখান দিয়ে পাস করবে, তখন এখানে রাহু অবস্থান করবে ঠিক 1 বছর পরে। তো সেই সময় কিন্তু বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। হ্যাঁ, অন্যান্য প্ল্যানেটের পজিশন কোথায় থাকবে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট হতে পারবে কিনা, সেগুলো অনেক ব্যাপার রয়েছে। সম্ভবত 17ই জানুয়ারি বৃহস্পতি সিংহ রাশি থেকে পুনরায় কর্কট রাশিতে 2027 সালে প্রবেশ করবে। সুতরাং সে তখন রবিকে দেখবে, রাহুকেও দেখবে, সুতরাং তার একটা কিছু পজিটিভ ফল আছে। কিন্তু নর্মালি সেটা যদি না থাকে তাহলে প্রভূত বিতর্কের সৃষ্টি করে, শুক্র থাকলেও বিতর্কের সৃষ্টি করে, এটাও ব্যাপার। বিশেষত কোনো একদম সোজাসুজি কোনো টাকা পয়সা রিলেটেড জায়গা থেকে, অর্থাৎ চাহিদা, সেটা কোনো বৃহত্তর টাকা পয়সা, মানে কোনো দেশের সাপেক্ষে কোনো বড় রকম কোনো এখন যেরকম পৃথিবীতে কম বেশি হচ্ছে ট্যারিফ, ট্যাক্সেশন, এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে, এই সংক্রান্ত জায়গা থেকে এক ধরনের চাহিদা বা চাওয়া পাওয়ার জায়গা কিন্তু এরা সহজেই তৈরি করে, এবং সেখান থেকে বিতর্কেরও সৃষ্টি হয় এবং ফার্দারেন্স অফ অব্লিগেশন তৈরি করে। এবং আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছেন যে এই ধরনের কোনো সম্ভাবনা আছে কি না। আমি তাদের এইটুকু বলবো যে 10 তারিখ পেরিয়ে গেলে 10th জানুয়ারি এই ধরনের সম্ভাবনা আছে যে ফার্দার কোনো ধরনের এই ট্যারিফ লাগানো বা বিশ্ব বাণিজ্য যে কিছুটা পরিমাণে ইনফ্লুয়েন্স করা, এই ধরনের কিন্তু প্রকৃতি এখানে বিশেষভাবে তৈরি হবে। যদিও আমি এখানে চতুর্গ্রহ যখন একসাথে তার প্রভাব বলবো তখন এই বিষয়গুলোকে আরো বেশি করে বলবো। আচ্ছা, জাতকের বা জাতিকার যে বক্তব্য আছে সেই বক্তব্য অত্যন্ত
জাস্টিফাই করা বক্তব্য এবং যথেষ্ট জুরাল নেচার তার মধ্যে থাকে, কিন্তু অধিকাংশ মানুষই সেই বক্তব্যকে খুব একটা ইম্পর্টেন্স প্রদান করেন না, অর্থাৎ সেটাকে সরাসরি সেট অ্যাসাইড করেন বা ইগনোর করে দেন। এই ধরনের টেন্ডেন্সি তৈরি করে। মন এবং সোল, সোলের ওপরে থাকে মন, বুদ্ধি, অহংকার, তিন ধরনের পরত, যেটা সোলকে সবসময় বাইরে থেকে এক ধরনের মেটেরিয়াল অ্যাসপেক্টের দ্বারা ঢেকে রাখে। তো সেই ধরনের দ্বান্দ্বিক প্রবণতা এ সময় অত্যন্ত বেড়ে যায়। মন এক ধরনের দিকে যাওয়ার চেষ্টা করে, সোল তাকে তার কনসেন্স তার মধ্যে আনার চেষ্টা করে। বিশেষত রবি থেকে তৃতীয় শনি রয়েছে এবং রবি থেকে ষষ্ঠে বৃহস্পতি রয়েছে, তো সে কিন্তু পূর্ণভাবে চেষ্টা করবে তার মধ্যে সজাগতা যেটা রয়েছে, কনসেন্স, সেটা যাতে থাকে। কিন্তু মনও চেষ্টা করবে, শুক্র রয়েছে, মঙ্গল রয়েছে, মনও তাকে চেষ্টা করবে পরিপূর্ণভাবে তাকে কোনো ব্রাউন স্টাডি রিলেটেড জায়গার সাথে যুক্ত করা, যার ফলে এখানে একটা দ্বান্দ্বিক প্রবণতা খুব সহজেই তৈরি করবে। এবং ফলস্বরূপ জাতকের মধ্যে একটা স্ট্রাগল বা একটা স্ট্রাগলিং ফ্যাক্টর কিন্তু তৈরি হয়। আচ্ছা, তার সাথে যেটা করে সেটা হচ্ছে ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করে, কিন্তু ডিসিপ্লিনের সাথে প্রচুর পরিমাণে ইগো জেনারেট করে। হঠাৎ করে সে নিজেকে অনেকটা বেশি সাবঅর্ডিনেটেড মত বা পদ বলে গণ্য করে। দেখা যেতে পারে যে কোনো একজন ব্যক্তি বা বর্গ এক সময় খুব বড় কোনো পদে আসীন ছিলেন, কালগত নিয়মে হয়তো দেখা গেল সে কোনো একটা ছোট পদ সে বিলং করছেন, তখন তার মধ্যে যদি মেটেরিয়াল ইগো থাকে তখন তাকে সেই বিষয়টি খুব হার্ট করবে। বা অনেক লোক তাকে একটু ব্যঞ্জন করা বা ধরুন বিভিন্ন রকমভাবে মকারি করার চেষ্টা করে। তো এটা তো হিউম্যান নেচার, সারা জীবন করে এসছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এটা থেকে যারা নিজেকে সরিয়ে রাখতে পারে তারা বেটার থাকে, যারা সরাতে না পারেন তারা এক ধরনের মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। টাইম সেন্স এখানে খুব বেশি বৃদ্ধি পায়, কিন্তু সেটাও এক ধরনের দ্বান্দ্বিক প্রবণতা তৈরি করে। রবি এর সাথে যে অংশ করে এখানে, এবং শনির সাপেক্ষে, শনি যেহেতু আগামী 20 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করছে এবং পরিবর্তন করে সে সিংহ রাশির নবাংশে চলে আসবে, তার ফলে হাইপার টেনশন বা যাদের প্রেশার বা পালস ফ্লাকচুয়েশন করে, বা কোনোভাবে রাতের দিকে যাদের উচ্চ রক্তচাপের প্রবণতা আছে, বা ধরুন অন্যান্য ক্ষেত্রে যাদের মধ্যে অতিরিক্ত ধরুন ক্রোধ বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু আছে, তারা কিন্তু এই সময় সাবধানে থাকার চেষ্টা করবেন এই ফেজটাতে। আর যত রকম ফ্রাইড খাবার আছে, ভাজা খাবার, যদি ডাক্তারবাবুর কোনো নির্দেশ থাকে সেগুলো খাওয়ার ব্যাপারে, তাহলে সেগুলো থেকেও কিন্তু নিজেকে যতটা সম্ভব সচেতন রাখার চেষ্টা করবেন। আচ্ছা, খাবার সাথে সাথে যাদের কোনো রকম অন্য কোনো কোনো ডাক্তারি বিধিনিষেধ যদি না থাকে, তাহলে চেষ্টা করবেন সাথে সাথে জল না খাওয়ার, তাহলে কিন্তু আপনার মধ্যে পিত্তদোষের পরিমাণ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। যদি কোনো ডাক্তারবাবুর নির্দেশ থাকে যে না সেটা ক্ষেত্রে খেতেই হচ্ছে, সেটা অন্য কোনো বিষয়, সেটা এর মধ্যে ইনক্লুডেড নয়। আচ্ছা, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গ, সেটা জ্যাঠা, কাকা, মামা, শ্বশুরমশাই, বা ধরুন কোনো শিক্ষক, বা ধরুন কোনো ডিগনিফাইড পার্সোনালিটি অফ দ্য সোসাইটি, বা আপনার ফ্যামিলির মধ্যে কেউ যে আপনাকে নর্মালি অ্যাজ আ পায়োনিয়ার সে আপনাকে কাজ করতে পারে, তার নির্দেশ কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। হ্যাঁ, অনেক সময় হতে পারে তিনি আপনাকে কিন্তু একটু খুব কড়া কথা বলে দিতে পারেন, ন্যায্য কথা কিন্তু কড়া কথা,
কথার মূল বিষয়টা বোঝার চেষ্টা করবেন, কথার কতটা কড়া সেটা বুঝবেন না, মূল বিষয়টা বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সেটা আপনার ক্ষেত্রে ব্লেসিং অন ডিসগাইজ হওয়ার চেষ্টা হবে। যারা বিভিন্ন আইন বা আইন সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, বা ধরুন নর্মাল প্লিডিং করছেন, প্র্যাকটিস করছেন কোথাও, বা ল রিলেটেড কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এমন হতে পারে সেটা ফাইন্যান্সিয়াল ল হতে পারে, সেই রিগার্ডিংও পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত ব্লিসফুল যাবে, জেনারেল বলছি তাদের ক্ষেত্রে। এবার তাদের ছকের কতটা ক্যাপাসিটি আছে সেই অনুসারে সেটা কম বেশি হবে তাদের মধ্যে, কিন্তু এই সময়টা মোটের ওপরে বেটার আছে। বা যারা নর্মাল এলএলবি করছেন, এলএলএম করছেন সেই সংক্রান্ত, বা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব বেটার টাইম আছে আর কি। এবং সমাজের যারা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আছেন, এ সমস্ত যাদের মধ্যে ডিসিশন মেকিং এবিলিটি রয়েছে এবং যাদের মধ্যে অনেক পাওয়ার সেন্ট্রিক ক্যাপাসিটি আছে, সমস্ত মানুষের সাথে চেষ্টা করবেন কোনো রকম ডিসপ্রপোর্শনেট কোনো বক্তব্য না বলা, কখনোই বলবেন না, এ সময় তো বলবেনই না, বা এমনভাবে কোনো তর্ক করা, কোনো ইনসাবঅর্ডিনেশন যুক্ত কথাবার্তা বলা, বা তাকে ম্যালাইন করে কথা বলা, এই ধরনের কিন্তু মানে কুশিক্ষা থেকে নিজেকে যতটা সম্ভব অ্যাবস্টেইন রাখবেন, সারা জীবনের জন্য রাখবেন। যারা বিভিন্ন প্রকার মেটাল রিলেটেড ব্যবসা করছেন যে কোনো, তাদের পক্ষে কিন্তু এই সময় খুব বেটার আছে। ইভেন যারা একদম গোল্ড স্মিথ আছেন বা এরকম যারাও রয়েছেন, তাদের জন্যও কিন্তু ভালো সময় দৃষ্ট হচ্ছে। সমাজের বুকে পরবর্তী 1 মাসের মধ্যে দেখবেন যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় সারা পৃথিবীতে দেখবেন প্রশাসনিক স্তরে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কিন্তু জায়গা তৈরি হবে। এবং সেটা যে গ্রহণ সংগঠিত হবে মার্চ মাসের 3 তারিখ চন্দ্রগ্রহণ, তারপরেও আরও 7 দিন অর্থাৎ 10 তারিখ পর্যন্ত মার্চ মাসের এই সময়ের মধ্যে প্রভূত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সারা পৃথিবীতে নেওয়া হবে, তার মান্ডেন অনুসারে, তার অংশের বাস্তু অনুসারে, বা ব্যক্তিগত স্তরে তার হরস্কোপ বা বাস্তু সংক্রান্ত অবস্থানের ওপরে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ তৈরি হবে। কিন্তু খুব কঠিন কঠোর সিদ্ধান্ত কিন্তু নেওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে। আমি চতুর্গ্রহের যোগ যখন বলবো এই বিষয়টির ওপর আরেকটুখানি এক্সপ্লেইন করে দেবো বিষয়টি। আর একটা জিনিস বলছি, যাদের ক্ষেত্রে ধরুন কোনোভাবে জ্বর সর্দি কাশি যখন হয়, খুব হাই রেইজিং টেম্পারেচার আসে, কিছু মানুষের টেন্ডেন্সি থাকে জ্বর খুব বেড়ে যায়, তো তারা কিন্তু এই সময় যদি কোনো কারণে কাফ অ্যান্ড কোল্ড বা কোনোভাবে জ্বর আসে এরকম কিছু, তাহলে সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ অন্য কোনো কারণেও সেটি আসতে পারে এবং সেই ব্যাপারে একদম বিধিবদ্ধ যে চিকিৎসা আছে সেটা করানোর চেষ্টা করবেন। আমি একটুখানি আপনাদের কতগুলো জায়গা বলে দিই যেগুলো খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন পরবর্তী প্রায় আমি যে টাইমটা বললাম মার্চ মাসের 10 তারিখ, এই সময় পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যত রকম বচসা বিড়ম্বনা এগুলো থেকে বিরত থাকা। কেউ যদি এমন হয় যে গায়ে পড়েও কেউ যদি কোনোভাবে গন্ডগোল করে, তো মাথা নিচু করে হলেও সেখান থেকে বেরিয়ে চলে আসার চেষ্টা করবেন, তাতে আপনার কিচ্ছু ক্ষতি হবে না। একটু ইগোটাকে কন্ট্রোল করে সেখান থেকে বেরিয়ে আসবেন, দেখবেন সেটা আপনার লং টার্মে সেটা আপনাকে পজিটিভ ফল দেবে। কিন্তু আপনি যদি কোনোভাবে তর্ক বিতর্কের মধ্যে এখানে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু বিষয়টি আপনার জন্য বেশ শারীরিক মানসিক বা সামাজিকভাবেও ক্ষতি সাধন করতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। নাম্বার 2 হচ্ছে বাড়িতে যতটা সম্ভব শান্তি বজায় রাখবার চেষ্টা করবেন গৃহ পরিবেশের মধ্যে, এবং বেশি রকম নীতি নৈতিকতা এগুলো থেকে ব্যাপারটাকে খুব সহজ যুক্তিতে বলার চেষ্টা করবেন, খুব কঠিন কঠোরভাবে
কোনো বক্তব্যকে বলার থেকে। 3 নম্বর হচ্ছে ভাষাগত জায়গায় খুব কন্ট্রোল রাখবেন, কাউকে কি বলছেন বা না বলছেন সেই বিষয়ে কন্ট্রোল রাখবেন, তাহলে সেটা আপনার পক্ষে অনেক বেটার ফল প্রদান করবে। এই 3-4টে জিনিস একটুখানি মেনটেন করবেন। আর রিউমার কোনো কিছু, এখন অনেক রিউমার হবে চারিদিকে। রিউমার যখন কোনো কিছু হয়তো খুব আপনার সাথে রিলেটেড কোনো ইস্যু আপনি শুনলেন, এখন সোশ্যাল মিডিয়া আছে, যে কোনো জিনিস খুব সহজে মানুষের কাছে পৌঁছে যায়, তো সেটাকে না, যদি আপনার সাথে রিলেটেডও হয় তো বেশি উত্তেজিত হবেন না, সেটাকে শুনবেন, কারোর থেকে ভেরিফাই করলেন, করে গিয়ে যা যা সাবধানে সদর্থক পদক্ষেপ নেবেন। তাড়াহুড়ো করলে কিন্তু রবি মকরে থাকলে, বিশেষত কেতু থেকেও ষষ্ঠ রয়েছে এবং রবি যে ঘরে অবস্থান, রবি মানে ডিসপোজিটার তো রবি, এখানে রবি শনির ঘরে অবস্থান করছে এবং শনি নিজে রবির নবাংশে অবস্থান করবে এবং সেই ঘরে কিন্তু কেতু অবস্থান করছে। তো সেটি খুব বেটার লক্ষণ বলে বিবেচিত হয় না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই মাসে, ফেব্রুয়ারি মাসে 23 তারিখ নাগাদ, জানুয়ারি মাসে 23 তারিখ নাগাদ কেতুও কিন্তু নবাংশে সিংহের ঘরে প্রবেশ করবে। তো যার ফলে কোনো মানুষের সাথে যখন ডিল করবেন বা কোনো বক্তব্য যেটা আপনার কাছে আসছে বা আপনি সেটাকে ফরওয়ার্ড করছেন কাউকে, সেগুলোর মধ্যে যতটা সম্ভব শালীনতা, সাবধানতা মেনটেন করবেন। কোনোভাবে এমন কোনো কথা কাউকে বলে দিলেন বা সেটাকে অনিচ্ছাকৃত খুব ইনোসেন্টলি আপনি হয়তো স্প্রেড করে দিলেন ব্যাপারটা, সেটা থেকে কিন্তু বড় সমস্যা হতে পারে, সেই বিষয়ে সাবধান থাকবেন। এই সময় কিন্তু এনক্রোচমেন্টের যোগও আছে বহু জায়গায়। পৃথিবীর বিভিন্ন বড় শক্তিধর দেশ অন্যান্য ডিসপিউটেড জায়গা বা সেই জায়গায় কিন্তু এনক্রোচ করবার চেষ্টা করবে, বা সেই ধরনের কিন্তু কিছু মত বা পথ বা কোনোভাবে পরোক্ষভাবে সেটাকে বোঝানোর চেষ্টা করবে। সেই বিষয়ে কিন্তু মানে আপনি যদি চোখ কান খোলা রাখেন, সেই বিষয়গুলো কিন্তু খুব সহজে আপনি বুঝতে পারবেন এবং প্রত্যেকেই প্রত্যেকের যে ডোমেইন আছে সেই ডোমেইন নিয়ে কিন্তু বেশ সংযত এবং যথেষ্ট সজাগ ওয়াকিবহাল থাকবে এ সময়, এবং কোনো রকম কোনো গ্যাপ বা কোনো কিছু অন্যকে কোনোভাবে প্রদান করবে না। এবং জলবাহিত বা বায়ুবাহিত কোনো জীবাণু থেকে কিন্তু, আমি সেটা গত 3 দিন আগে আলোচনাতেও বলেছি, খুব হালকা হিন্ট দিয়েছি, সেই বিষয় থেকেও কিন্তু একটু সাবধান থাকবেন। এ সময় একটু যোগ আছে। আমি একটু লগ্নভিত্তিক আপনাদের বলে দিই অ্যাসেন্ডেন্ট ওয়াইজ। আমি মূল বক্তব্যগুলো বলবো, এলাবোরেশনে যাব না, কারণ জানুয়ারি মাসের জেনারেল প্রেডিকশন বলেছি, চতুর্গ্রহের ফলও বলবো আর 4-5 দিন পরে, এবং সব থেকে যেটা বড় বিষয় ফেব্রুয়ারি মাসেরও টোটাল প্রেডিকশন বলবো। শনির নক্ষত্র পরিবর্তন হওয়ার জন্য প্রেডিকশন, সেক্ষেত্রেও অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আলাদা করে বলবো, মঙ্গলের ক্ষেত্রেও বলবো, সেক্ষেত্রে মূল বক্তব্যগুলো বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে সন্তানদের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা নিজের উচ্চশিক্ষা দ্বারা চাকরি বা ব্যবসার জায়গা প্রসার বা সেইগুলিকে আরও প্রসারিত করবার জন্য আরও বেশি অতিরিক্ত শিক্ষার তালিম নেওয়ার যোগাযোগ এ সময় সংগঠিত হবে। অর্থনৈতিক বুনিয়াদ অনেক স্ট্রেনদেন হবে, ইমুভেবল প্রপার্টি লাভের কিন্তু ভালো যোগ রয়েছে। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো কাজের জায়গায় কিন্তু শিফটিং আছে এই সময় আপনাদের, অর্থাৎ যে কাজ করছেন সেখান থেকে কোনো নতুন কাজে যেতে পারেন, বা কোনো পুরনো কাজের সাথে আপনার এ সময় যোগাযোগ হতে পারে, যেখানে হয়তো আপনি 10 বছর আগে কাজ করে এসছেন, সেখানে হয়তো আপনি পুনরায় পুনর্নিয়োগপত্র সেখানে পেলেন, সেই ধরনের যোগাযোগও আছে। যারা কোনো ফিক্সড কোনো সার্ভিসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এমন হতে পারে যে তারা কোনো নতুন পোস্টিং থেকে বহু পুরনো জায়গায় হয়তো যেখানে কাজ করে গেছেন সেইখানে ফিরে আসার যোগাযোগ হতে পারে, পুরনো বন্ধুবান্ধব বা যে পুরনো কালিগ আছে সেই অ্যাটমসফিয়ারের মধ্যে, বা যে রাস্তাঘাট যানবাহন দিয়ে আপনি যান সেখানে আপনার রিইউনিয়ন হওয়ার কিন্তু
যোগ রয়েছে। মাতার শরীর নিয়ে কিন্তু বা মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা মাতার থেকে প্রাপ্ত যদি কোনো প্রপার্টি থাকে সেখান থেকে কিন্তু ছোটোখাটো ডিসপিউট হতে পারে, বড় কিছু সম্ভাবনা নেই। মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে এ সময় শিফটিংয়ের খুব ভালো যোগ দৃষ্ট হচ্ছে। যারা মনে করবেন যে এই সময় কাজের জায়গায় পরিবর্তন করতে চাইছেন, ডোমেইন চেঞ্জ বা ধরুন কাজের গুণগত বা সেক্টর চেঞ্জ বা একদম অন্য কোনো কোম্পানিতে শিফট হতে চাইছেন, তাদের জন্য বেটার আছে। কর্মসূত্রে কিন্তু আপনার বিদেশ যাওয়ার যোগও খুব পরিপূর্ণভাবে এখানে দেখাচ্ছে এবং সন্তানদের উচ্চশিক্ষার জায়গাও যথেষ্ট প্রসারিত দেখাচ্ছে। বিশেষত তারা যদি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, মানে অন্য কালচারাল প্যাটার্নে যদি তারা পড়াশোনা করেন, সেটা তাদের জন্য খুব বেটার শো করছে। কর্কট লগ্নে জাতক জাতিকাদের জন্য বলবো ফাইন্যান্সিয়াল জায়গা কিন্তু আপনার এ সময় বেশ স্ট্রেনদেন হবে। চেষ্টা করবেন অর্থকে প্রপারলি কিপ করার, না হলে কিন্তু মানি যতটা আর্ন হবে ঠিক ইকুয়াল স্পিডে ততটা এক্সপেন্ডিচারও হয়ে যাবে এবং দেখবেন সে এক্সপেন্ডিচার কিন্তু খুব একটা কাজের কাজ আপনার হচ্ছে না। বা এমন কোনো প্রপার্টি আপনি কিনলেন, দেখা গেল সেখানে কোনো ডিসপিউট আছে, বা পরবর্তীকালে প্রপার্টি যখন আপনি ভোগ করছেন তখন দেখা যাচ্ছে যে সেটি কিন্তু সেখানে অনেক খুঁত বেরোচ্ছে এবং ফলে তার ফলে আপনি যখন পারচেস করবেন সে বিষয়ে সাবধান থাকবেন। বা পায়ের দিকে কিন্তু নজর দেবেন অস্থি এবং নার্ভ সংক্রান্ত জায়গায়। সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু চেষ্টা করবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনোভাবে কোনো বাগ বিতণ্ডা বচসা, কোনো অতিরিক্ত সত্যি কথা উচিত কথা এগুলো থেকে নিজেকে বিরত রাখা। কে কি বলছে না বলছে সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে বিষয়টিতে রিয়্যাক্ট বা রেসপন্ড করছেন তার উপরে। এবং যারা যত অর্গানাইজড প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত রয়েছেন, সেলফ এমপ্লয়েড আছেন, ব্যবসায়ী আছেন, তারা নিজেকে তত সংযত রাখবেন, নাহলে কিন্তু খুব বাজেভাবে অপমানিত বা ইনসাবঅর্ডিনেশন হওয়ার কিন্তু এ সময় যোগ আপনাদের ক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। আর শরীরের ক্ষেত্রে বলবো মিডল অ্যাবডোমেনের সামনে লিভারের মাঝামাঝি অংশ থেকে গল ব্লাডার, মিডল ইন্টেস্টাইন, এই সমস্ত পোর্শনে কিন্তু ইনডাইজেশনের সমস্যা তৈরি হতে পারে। কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই এই সময় কিন্তু আপনার নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনি যে এক্সপেন্ডিচার করবেন সেটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে। বিশেষত সেটা যদি কোনো একদম প্রথাগত শিক্ষার সাথে যুক্ত কোনো সেক্টর থাকে তাহলে কিন্তু আরও বেশি হবে এবং সেটা সন্তানদের জন্য বেশি হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার পজিটিভ ম্যানার আছে, কিন্তু অ্যাপারেন্টলি আপনার এক্সপেন্ডিচার পার্টটা একটু বেশি হবে। বাট সেই অংশটাকে যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু বিষয়টি আপনার ক্ষেত্রে ব্লেসিং অন ডিসগাইজ হতে পারে। আপনি চেষ্টা করবেন আপনি যদি এমন কোনো সেক্টরে কাজ করেন যেখানে কোনো গ্রুপ ম্যানারে কাজ করতে হয় বা একই ধরনের কাজ হয়তো 3-4 জন কালিগ একসাথে এক্সিকিউশন করছেন, তাহলে সমন্বয় যেন প্রপারলি হয়। এখানে কিন্তু ল্যাক অফ কোঅর্ডিনেশনের জন্য আপনার ফেস ভ্যালু নষ্ট হতে পারে বা আপনাকে কোনো সিনিয়র অথরিটি কিন্তু এইভাবে ট্রিট করতে পারেন যে আপনি অতটা মানে রেসপন্সিবল নন ফর ডিসচার্জিং ইউর ডিউটিস। তো এই বিষয় থেকে একটু কেয়ারফুল থাকবেন। তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই নিজের হঠকারিতা এবং অতিরিক্ত ক্রোধ পরিত্যাজ্য এবং কোনোভাবে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা নিজের ব্যবসা কারোর জন্য অন্য কোনো ব্যক্তির সাথে যখন ডিল করছেন নিজের কথাবার্তা, নিজের কোড অফ কন্ডাক্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু শালীনতা বজায় রাখবেন, না হলে কিন্তু আপনার সেখানে ক্ষতির সম্ভাবনা আছে বা তার জন্য আপনি কোনো বড় কন্ট্রাক্ট বা বড় কোনো অর্ডার আপনার হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথার পেছন দিকের অংশ এবং শোল্ডার এই দুই অংশে কিন্তু যত্ন নেবেন, বিশেষত চলাফেরা করার সময় বা ধরুন কোনো বাইক রাইড করছেন তো হেলমেট পরা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন। শরীরের আপার পোর্শনে
লাং থেকে আপার পোর্শনে যত রকম কাফ অ্যান্ড কোল্ড এবং আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ড রিলেটেড যত ডিজিজ আছে সেগুলো বিষয়ে কিন্তু যদি কোনো সমস্যা অনুভব করেন বা ধরুন নাক দিয়ে কোনোভাবে ব্লিড হচ্ছে, কোনো প্রবলেম থেকেই হচ্ছে, সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যেটা বলে দেব সেটা হচ্ছে এই সময় কর্মসূত্রে নিজের কাজের জন্য প্রচুর ভ্রমণের যোগ তৈরি হবে আপনার, এবং সেটা কিন্তু আপনার ছকের যদি দশা অন্তর্দশা বা প্ল্যানেটের পজিশন যদি বেটার থাকে তাহলে এই যোগ কিন্তু বেশ বড় আকারে তৈরি হতে পারে। শুধু আপনি ব্যাপারটাকে খুব কৌশলে ম্যানেজ করবেন এবং যে কোনো কাজের মধ্যে যতটা সম্ভব কনজারভেটিভ ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন, কম করে করবেন। অর্থাৎ অফিসের যে কাজ বা নিজের ব্যবসার কাজ সেটুকু করলেন শিডিউল ওয়ার্ক, তারপরের কাজটা কিন্তু খুব কম করে করবেন এবং সেটা অন্তত এপ্রিলের এন্ড অবধি বিষয়টির দিকে খেয়াল রাখবেন। না হলে এখান থেকে কিন্তু আপনার অর্থনৈতিক এবং সামাজিক দুটো ক্ষতিরই সম্ভাবনা রয়েছে। নিজেকে লো প্রোফাইলে রাখা এবং স্পাউসের সাথে বা স্পাউসের ফ্যামিলির লোকের সাথে যতটা সম্ভব বাকবিতণ্ডা বা কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু থেকে নিজেকে নজরে রাখবেন। যাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার আছে বা কোনোভাবে প্রস্টেট জাতীয় সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময় চিকিৎসকের পরামর্শ নেবেন কোনো প্রবলেম দেখলে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই এই সময় আপনার কাজের সূত্রে কিন্তু বেশ কিছু কোঅর্ডিনেশন বা ফলো আপ তৈরি হবে। স্পেশালি এ সমস্ত কাজ আপনি গত বছরে মোটামুটি জুলাই মাসের আগে করে এসছেন, সেই সমস্ত কাজের যদি কোনো ফুটপ্রিন্ট বেটার থাকে বা আপনার দশা অন্তর্দশা বা ছকের সেই স্ট্রেংথ থাকে তাহলে কিন্তু সেই কাজের গুলো আপনার কাছে ঘুরে আসবে এবং সেখান থেকে কিন্তু ইউ উইল বি এগেইন গেটিং দ্য ডিভিডেন্ডস। তো সেই বিষয়ে আপনার ক্ষেত্রে পজিটিভ আছে, কিন্তু চেষ্টা করবেন কারোর সাথে কোনো কথাবার্তা, কোড অফ কন্ডাক্ট বা সেই সংক্রান্ত কোনো কার্যপ্রণালী সম্পাদনের ক্ষেত্রে যতটা সম্ভব নিজেকে ঠান্ডা রাখবেন, লো প্রোফাইল রাখবেন এবং প্রভূত অবস্ট্রাকশন আপনার এ সময় তৈরি হবে। বিশেষত কাজগুলো একদম ফাইনাল এন্ডে এসে অবস্ট্রাকশন তৈরি করবে। আরও যারা টাকা পয়সা রিগার্ডিং বা বিভিন্ন রকম নির্মাণ শিল্প রিগার্ডিং কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বেশি আছে। চেষ্টা করবেন যে যদি গুরু প্রদত্ত মন্ত্র থাকে সেটি পাঠ করা, যদি আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করার জন্য এলিজেবল হন তাহলে সেইটা পাঠ করা, বা অন্য যদি আপনার গুরু বা বয়োজ্যেষ্ঠ কেউ কোনো মন্ত্র দিয়ে থাকেন তা পাঠ করা এবং সর্বোপরি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা। মনের মধ্যে বিভিন্ন প্রকার জেলাসি এবং বিভিন্ন রকম কম্প্যারেটিভ মানসিকতা তৈরি করতে পারে যে আমার থেকে এগিয়ে যাচ্ছে বা আমি পিছিয়ে যাচ্ছি, এরকম ধরনের অদ্ভুত এবং যাকে বলা হয় কুরুচিকর মানসিকতা তৈরি হতে পারে এই সময়। ব্যাপারগুলোকে যতটা সম্ভব স্পিরিচুয়াল মোটিভেশনের দ্বারা জিনিসটাকে কার্ভ ডাউন করবার চেষ্টা করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই ইগো এবং অহংকার পরিত্যাজ্য। আপনার যত ডিসপিউট এ সময় তৈরি হবে সেটা হচ্ছে আপনি নিজেকে এ সময় অতিরিক্ত জ্ঞানী বা সেই ধরনের ভাববার চেষ্টা করবেন। আপনি জ্ঞানী হতেই পারেন, সে বিষয়ে কোনো সম্ভাবনা নেই, কিন্তু আপনার মধ্যে এখন যেটা হতে পারে আপনি একটা ডিরেক্ট কনফ্রন্টেশন বা একটা কম্প্যারেটিভ সেন্সে চলে যেতে পারেন এবং আপনি যদি কোনো গুরু বা গুরু গুণযুক্ত কোনো ব্যক্তিকে যদি কোনো কারণে মনে আঘাত দিয়ে থাকেন তাহলে এ সময় কিন্তু আপনি সেই আঘাত আপনার কাছে কোনো সেই রকম মানসিক দ্বন্দ্বের আকারেই কিন্তু ফিরে আসার প্রভূত সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে সাবধান থাকবেন। আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে নর্মালি মকরের মানুষদের মধ্যে খুঁতখুঁতের প্রবণতা ভীষণ বেশি থাকে, তাদের কোনোভাবে সন্তুষ্ট করা যায় না। তো এই সেকশনে কিন্তু আপনার এই ধরনের প্রবণতা আরও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেটা আপনার যে সামাজিক ব্যবহার সেটার মধ্যে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে।
চেষ্টা করবেন যত রকম সঞ্চয় আছে যা আছে, বিশেষত আপনি যদি চাকরির একদম শেষের দিকে চলে আসেন বা ব্যবসার বয়সজনিত কারণে আপনি শেষের দিকে চলে আসেন, তাহলে সঞ্চয়ের উপরে কিন্তু গুরুত্ব দেবেন। যারা বিভিন্ন প্রকার কমিউনিকেশন বা আইটি ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এ সময় যথেষ্ট ডেভেলপমেন্ট আছে। আর যারা বিভিন্ন রকম ল এনফোর্সিং অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু খুব সন্তর্পণে এবং খুব মানে মাইন্ডকে অ্যাপ্লাই করে নিজের কাজ করবার চেষ্টা করবেন, যেন এমন কোনো বক্তব্য বা শব্দ সেখানে বেরিয়ে না আসে যার দ্বারা কিন্তু আপনাকে মানে কোনোভাবে আপনি ইনোসেন্ট হওয়া সত্ত্বেও আপনি কোনোভাবে সেই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন। সেই বিষয় থেকে কিন্তু নিজেকে সাবধানতা অবলম্বন করবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় যথেষ্ট পরিমাণে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি উইল বি কামিং। শান্তি দেবে মানসিকভাবে, এবং যারা যত বেশি স্পিরিচুয়াল ফিল্ডের দিকে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তত বেশি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আসবে, এবং আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, এবং আপনি আপনার স্পাউসের থেকে বা স্পাউসের ফ্যামিলির থেকে অনেক এ সময় উপকৃত হবেন। যে উপকার মানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট কোনো নলেজের দ্বারা, কোনো পরামর্শের দ্বারা আপনি উপকৃত হতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। আপনার যদি সন্তান থাকে তাহলে স্পাউসের ফ্যামিলির থেকে কিন্তু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট এ সময় আসতে পারে, সেই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। বাট উপযাজক হয়ে কিছু করতে যাবেন না, কারণ এক্ষেত্রে কার ছক কীরকম, কতটা ইম্প্যাক্ট আছে সেগুলো আমি তো এখানে জেনারেল বলছি, কিন্তু সেখানে তার ইম্প্যাক্ট আসতে পারে। কেতুর অবস্থান কিন্তু আপনার ক্ষেত্রে একটু অতিরিক্ত জটিলতা তৈরি করতে পারে এ সময়, বিশেষত আপনার জীবনের মধ্যে একটা বদ্ধমূল কিছু কিছু ডগমা বা এই ধরনের কিছু মানসিকতা তৈরি করতে পারে, যেটার কিন্তু কোনো বেসিক কোনো আইডেন্টিটি নেই, কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে সে জায়গায় মানে পরিশান করতে পারে আর কি। সে বিষয়ে সাবধান থাকবেন। যাদের হার্ট রিলেটেড বা লাংস রিলেটেড প্রবলেম আছে, বিশেষত বাম দিক ঘেঁষে, তারা কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করবেন এবং বাম পায়ের দিকে নজর দেবেন। সাইটিকা জাতীয় প্রবলেম যাদের আছে তারাও কিন্তু শরীরের প্রতি নজর দেবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার কিন্তু এই সময় প্রচুর ভ্রমণের যোগ দৃশ্য হচ্ছে। পুরনো কোনো সম্পর্ক বা সেই সংক্রান্ত কোনো মানসিকতা এই সময় রিভাইভ করতে পারে, এবং সেখান থেকে আপনি সেই সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু ইনক্লুডেড হতে পারে পুনরায়। হ্যাঁ, এবং সেটা আপনার ক্ষেত্রে কিন্তু ফ্রুটফুল হবে। এই সম্পর্ক কিন্তু শুধুমাত্র প্রেম প্রণয়ের ক্ষেত্রেই বলছি না, কোনো বন্ধুত্বের হতে পারে, কোনো চাকরির হতে পারে, কোনো পুরনো কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পারে, এরকম যে কোনো রকম রিলেশনশিপ কিন্তু এখানে শো করছে, যেটা বেটার করছে। এই সময় কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল এবং মরাল ডেভেলপমেন্ট কিন্তু আপনার যথেষ্ট বেশি থাকবে, এবং আপনার অ্যাপ্লিকেশন অফ মাইন্ড কিন্তু এই সময় যথেষ্ট বেটার দৃশ্য হচ্ছে, এবং আপনার হিলিং কোয়ালিটিও কিন্তু এ সময় যথেষ্ট পরিমাণে মানে উন্নত হবে, এবং বৃহস্পতির পজিশন ইন কোলাবোরেশন উইথ রবি আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করবার চেষ্টা করবে। লিভারের দিকে এবং প্যানক্রিয়াসের দিকে নজর রাখবেন।